এবছরই চালু হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে সিদ্ধান্ত হয়নি, জানালেন বেসামরিক বিমানমন্ত্রী। দাম বাড়ার পরও মিলছে না এলপি গ্যাস। পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি, আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বললেন বাণিজ্যমন্ত্রী। হামে আরও 4 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি শতাধিক। জ্বর হলে স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার পরামর্শ চিকিৎসকদের। এবং পরাজয়ের দলিল বলেই সংবিধান ছুঁড়ে ফেলতে চায় জামায়াত, মন্তব্য চিফ হুইপের। সরকারের কর্মকাণ্ডে ফ্যাসিবাদের লক্ষণ দেখছে জামায়াত। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে মোহাম্মদ সাইফুল ইসলাম খান। এবছরই চালু হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। তবে টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের থার্ড টার্মিনাল রক্ষণাবেক্ষণ ও পরিচালনা নিয়ে জাপানের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও বিমান প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত সহ সংশ্লিষ্টরা। এলপি গ্যাসের দাম ৩৮৭ টাকা বাড়ানোর পরও ১২ কেজির সিলিন্ডার অতিরিক্ত মূল্যে বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতারা এই পরিস্থিতির জন্য ডিলারদের কাঁধে দায় চাপালেও ডিলাররা বলছেন তারা সরকার নির্ধারিত দামে বিক্রি করছেন। ভোক্তারা বলছেন আগে থেকেই নিত্যপণ্যের দামে দিশেহারা অবস্থা, এখন সিলিন্ডারের বাড়তি ব্যয় জীবনযাত্রা আরও কঠিন হয়ে পড়বে। আরও জানাচ্ছেন তারিকুল ইসলাম। হোটেল রেস্তোরাঁয় রান্নার একমাত্র উপায় এলপিজি গ্যাস, কিন্তু বৃহস্পতিবার থেকে সিলিন্ডারের হঠাৎ দাম বৃদ্ধি পাওয়ায় দুশ্চিন্তায় হোটেল ব্যবসায়ীরা। ২০০০ টাকার উপরে মনে করেন এখন আমগো কিনতে হইতেছে। তাহলে আমরা ব্যবসায়ীরা যে বর্তমানে যে অবস্থা, ময়দার দাম, চিনির দাম সবকিছু মোটামুটি বাড়তি, তাহলে আমরা স্টাফ চালাইতে পারছি না ঠিক মতো, নিজেকেও ভাড়া দিয়ে চলতে অনেক টাফ হইতেছে। সামনের দিকে ব্যবসা করতে পারবো কিনা আদৌ তাও বলতে পারতেছি না। নতুন করে এলপিজির দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এখন প্রতি কেজি এলপিজির দাম ১৪৪ টাকা ৪ পয়সা। আর সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৭২৮ টাকায়, যা আগের মাসের চেয়ে ৩৮৭ টাকা বেশি। বাজারে যখন সব পণ্যের দাম বাড়ছে, ঠিক তখনই এলপিজির এই মূল্যবৃদ্ধি ছোট ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য যেন মরার উপরে খরার ঘা। আমাদের যে ব্যবসাটা এখন, আগে মনে করেন সেল বেশি ছিল, গ্যাসের দামটা কম ছিল, আমাদের জন্য অনেক ভালো ছিল। এখন তো ব্যবসা নাই এক কথা, দ্বিতীয়ত সব জিনিসের দাম বাড়তি, যেমন তেলের দাম বাড়তেছে, গ্যাসের দাম বাড়তেছে, তাহলে আমরা কি করব? কারণ আমাদের আর কোনো কিছু করার নাই, ব্যবসা বাধ্যতামূলক ছাইড়া দিতে হবে। সরকারি ঘোষণা আর বাস্তব বাজার, এই দুয়ের ফারাক কমাতে নজরদারি জোরদারের দাবি ভোক্তা ও ব্যবসায়ীদের। গ্যাসের দাম বাড়াইছে, চলার তো আমরা রাস্তা নেই, গরিব মানুষ কিভাবে চলি কয়। গ্যাসের দাম বাড়াইছে, আমাদের বোতল আছে ৪২০০ টাকা, বড় বোতল ৩৫ কেজি, এই বোতল হয়েছে এখন আপনার ৮০০০ টাকা, কিভাবে চলি আমরা কয়। বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে এই চাপ আরও বাড়বে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের তীব্র সংকটে রাজধানীর জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। ভুক্তভোগীদের অভিযোগ, একটি অসাধু চক্র ইচ্ছাকৃতভাবে কৃত্রিম সংকট তৈরি করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে পেট্রোল পাম্পগুলোতে অব্যবস্থাপনা ও অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। তবে দ্রুত কার্যকর সমাধান না এলে এই দুর্ভোগ আরও বাড়বে বলেই শঙ্কা সংশ্লিষ্টদের। নাজমুল ইসলামের প্রতিবেদন। ছুটির দিন শুক্রবারও রাজধানীর তেলের পাম্পগুলোতে ভোগান্তি চরম আকার ধারণ করেছে। রাজধানীর বিজয় সরণি, মহাখালী, মৎস্য ভবন, মিরপুর, শেওড়াপাড়া ও যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে একই অবস্থা। কোথাও মোটরসাইকেল ও প্রাইভেট কারের লাইন কয়েক কিলোমিটার দীর্ঘ হয়েছে। ২ থেকে ৫ ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ক্রেতাদের। কেউ কেউ এক পাম্প থেকে আরেক পাম্প ঘুরেও তেল পাচ্ছেন না। সকাল ৬টা সিরিয়াল দিছি, আমার সামনে আরো ২০০ গাড়ি আছে, এখন কখন তেল পাবো জানি না। ঈদের 2 দিন আগে গাড়ি বন্ধ করছি, তেল নাই। আজকে মনে করেন এই সিরিয়ালে 3 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি। 3 দিন ধরে ঘুরতেছি ঢাকা শহরে,
রাত্রে বেরোয়, সকালে বেরোয়, ভার্সিটির আগে বেরোয়, পরে বেরোয়, কোনো জায়গায় তেল নাই। ভুক্তভোগীদের অভিযোগ একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করছে। কোথাও তেল মজুদ রেখে বিক্রি বন্ধ রাখা হচ্ছে বলেও অভিযোগ করছেন অনেকেই। তো আমরা তো মূলত মনে করতেছি সিন্ডিকেটেড এমন কেন হবে? তেল তো অ্যাভেলেবেল আসতেছি, দেখতেছি, শুনতেছি, কিন্তু আমরা তো পাইতেছি না ভাই। যেখানে ধান সিদ্ধ করে ওখানে দিয়ে তার তেল লোড করে ধান রেখে রাখতেছে। এই হলো আমাদের দেশের অবস্থা। পাম্প কর্তৃপক্ষের দাবি চাহিদার তুলনায় সরবরাহ কম নয়, তবে হঠাৎ অতিরিক্ত চাহিদা ও ফুল ট্যাঙ্ক করার প্রবণতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তেলের অবস্থা বলতে আগের মতোই আছে, এখনো মানুষের চাপ ওইভাবেই চলতেছে। রেশনিং করে দিচ্ছি, বাইকে 500, গাড়িতে 2000 বা 2500। আমরা পর্যাপ্ত পাই না, পর্যাপ্ত পাইলে তো ফুল দিতেন। আমাদের যে পরিমাণ পাওয়ার কথা সেই পরিমাণ আমরা পাচ্ছি না। এদিকে পেট্রোল পাম্পগুলিতে অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর নজরদারির কথা জানালেন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। মাঠে যদি কোনো অনিয়ম পাই সেটির বিষয়ে পেট্রোল পাম্পের বিরুদ্ধে বা পেট্রোল পাম্প মালিকদের বিরুদ্ধে বা অন্য যে কোনো বিষয়ে আমি মোবাইল কোড করার জন্য আমি মূলত মাঠে কাজ করছি। রাজধানীর স্বাভাবিক জীবনযাত্রা জ্বালানি সংকটের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত সমাধান না হলে এ দুর্ভোগ আরও তীব্র হবে বলে শঙ্কা করছেন সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। বিকল্প পথে সৌদি আরব থেকে আনা হচ্ছে আরও 1 লাখ টন তেল। তবে অবৈধ মজুতদার ও পাচারকারীদের দৌড়াতে এখনও ফিলিং স্টেশনে রয়েছে জ্বালানি সংকট। এতে ভোগান্তিতে পড়ছেন যানবাহনের চালকরা। যদিও মজুতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। আরও জানাচ্ছেন তাহসিন তারিন। ময়মনসিংহ টাউন হল পেট্রোল পাম্পে তেলের জন্য মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ লাইন। দীর্ঘ সময় অপেক্ষার পরও তেল না পাওয়ায় অভিযোগ করেন চালকরা। যারা অনেক কষ্টে তেল পাচ্ছেন তাদের চোখে মুখে তৃপ্তির হাসি। দুর্ভোগ লাঘবে সরকারকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান পরিবহন চালকরা। অনেক লাইন ভাই, এত ধৈর্য গুলাবো না, যতটুকু আছে বাড়িতে নিয়ে গাড়ি বন্ধ করে রেখে দেবো। এই জনভোগান্তি এর আর কবে শেষ হবে? এটা আমরা সমাপ্তি চাই। কর্মহীন মানুষ হয়ে যাব, কর্মহীন। দীর্ঘ অপেক্ষার পরে আমি তেল পাই এবং 500 টাকার তেল পাই। এদিকে শৃঙ্খলা বজায় রাখতে পাম্পে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতি বাইকে 500 ও গাড়িতে দেয়া হচ্ছে 1500 টাকার জ্বালানি তেল। 500 টাকা করে সবাইকে দিছে, বাট আমার এতটা লাগবে না, আমি 200 টাকার পাইছি, আলহামদুলিল্লাহ। রংপুর নগরীর বেশিরভাগ পেট্রোল পাম্পেই দেখা যাচ্ছে এমন চিত্র। পাম্পে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়ানো চালকদের অনেকেরই অভিযোগ, খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পেট্রোল পাম্প থেকে তেল কিনে বাইরে চড়া দামে বিক্রি করছে। চাহিদা তুলনায় বেশি যারা করার চেষ্টা করছে, এটা বন্ধ করতে হবে। 3 ঘন্টা থেকে দাঁড়িয়ে আসার পরে এখান থেকে এসে দেখি 2-1টা গাড়ি অনলাইন আমাদের আগে তেল নিয়ে যাচ্ছে। নওগাঁ জেলাতেও দুর্ভোগে পড়েছেন কৃষক সহ যাতায়াত নির্ভর কর্মজীবীরা। পাম্পে আসা কোনো তেল পাওয়া যাচ্ছে না, পুরা শেষা লাগে, আমার পুরা নিয়তে একটু পানি নাই। সেচের কাজ কিভাবে চালাবো? আমাদের ধান কি মারা যাবে না ধান আমরা ঘরে তুলতে পারবো? বৈধ কাগজপত্র থাকলে মোটরসাইকেল চালকদের তেল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানায় নওগাঁ জেলা প্রশাসন। তেলগুলো আসে, ওগুলো এখন আমাদের লিখিতভাবে আসে যে কোনটায় কত লিটার আসছে, আমরা সেগুলো মনিটর করি। এদিকে মেহেরপুরে অবৈধভাবে তেল নামানোর সময় লরি ভোজায় 4500 লিটার জ্বালানি তেল ও ডিজেল জব্দ করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। জিম্মায় রাখা হয়েছে, বাকি বিষয়ের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। অন্যদিকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। হরমুজ প্রণালীর জটিলতা এড়াতে বিকল্প পথে সৌদি আরব থেকে 1 লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করা হচ্ছে। বৈশ্বিক পরিস্থিতি ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার চাপের মুখে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে মিতব্যয়ী হওয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। জ্বালানি সংকটে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনো হয়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার বিকেলে সিলেট নগরের তোপখানাস্থ বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বর্তমানে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং বিদ্যুৎ পরিস্থিতিও স্বাভাবিক। এলপিজি গ্যাসের দাম বেড়েছে কারণ এখানে দাম নির্ধারণের একটি ফর্মুলা আছে। সৌদির আরামকোর সিপি প্রাইসের সাথে একটি প্রিমিয়াম যোগ করে দেশে মার্কেটে দাম আসে। যেখানে অরিজিন সেখানে যদি বেড়ে থাকে এখানেও সেটার প্রতিফলন হবে। আর আপনি নিশ্চয়ই বোঝেন যে ক্রুড অয়েলের মূল্য ছিল কিছুদিন আগে $55-60, সেটা $116 যাওয়ার পরেও এই মানুষের পছন্দের সরকারটি এখন পর্যন্ত আগের মূল্য ধরে রেখেছে। উদ্দেশ্য একটাই, এই মূল্য বৃদ্ধির কারণে যেন মানুষ কষ্ট না পায় সেজন্য। বেশি দামে তেল কিনতে গিয়ে সরকারের তহবিল ক্ষয় হচ্ছে
দাম বাড়ানোর কথা ভাবছে সরকার বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারার কোরিয়ান ইপিজেডে এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। খুব শীঘ্রই বড় ধরনের সংস্কার আনা হবে যেন বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসে এবং বড় বিনিয়োগগুলো ব্যাংকের পরিবর্তে পুঁজিবাজার থেকে আসে। এতে ব্যাংক খাতের উপর চাপ কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমার জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যদিও অনেক বেশি দামে কিনতে হচ্ছে এবং এটা বাংলাদেশের তহবিলের, সরকারি তহবিলের উপর বিশাল চাপ সৃষ্টি করছে। পুঁজিবাজারের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য যে কর্মসূচি, সেটা আমরা খুব সহসা বাস্তবায়ন করব। আমরা বিশ্বাস করি এরপরে বিনিয়োগকারীরাও স্বস্তি পাবে, যারা লিস্টেড কোম্পানি, যাদের কোম্পানি ফ্লোট করবে তারাও স্বস্তি পাবে। দেশে কোনো ধরনের তেলের সংকট নয় উল্লেখ করে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলে দাবি করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার টাঙ্গাইল শহরে বাজার পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। জানান, সরকার আগামী 3 মাসের পরিকল্পনা হাতে নিয়েছে, সেই সঙ্গে জ্বালানি সাশ্রয়ে নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে সন্ধ্যা 6টার মধ্যে বাজার বন্ধ রাখা এবং মন্ত্রী ও সচিবদের ব্যয় 30% কমিয়ে আনা। জ্বালানি তেলের সংকট নাই, সাপ্লাই চেইন আমাদের ঠিক আছে, তবে যেহেতু যুদ্ধ চলছে আগামী 3 মাসের একটি পরিকল্পনা সরকার হাতে নিয়েছে। ইতিমধ্যেই গতকাল ক্যাবিনেটের কিছু সিদ্ধান্ত হয়েছে, আপনারা গতকাল প্রেস কনফারেন্সে শুনেছেন যে ঢাকা শহরের সহ বড় বড় মার্কেটগুলি সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকবে। অফিসের টাইম সীমা 9টা থেকে 4টা করা হয়েছে। স্কুল কলেজের ব্যাপারে রবি সোমবারের মধ্যে একটি সিদ্ধান্ত আসবে এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ মন্ত্রী এবং সচিবদের আমাদের চলাচলের যে তেলের বরাদ্দ, এটি 30% কালকে বাতিল করে দেওয়া হয়েছে। দেশের প্রায় সব জেলায় ছড়িয়ে পড়েছে সংক্রামক ব্যাধি হাম। গেল 24 ঘন্টায় টাঙ্গাইল, ময়মনসিংহ, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জে 4 শিশুর মৃত্যু হয়েছে। টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এখনও 13 শিশু চিকিৎসাধীন। হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 1 শিশু মারা যায়। ওই হাসপাতালে ভর্তি আছে 67 জন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে হাম সংক্রান্ত নতুন রোগী। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে গেল 24 ঘন্টায় 4 শিশু সুস্থতার দিকে যাওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। এদিকে জ্বর হলেই শিশুদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমাদের বাচ্চা প্রথম হচ্ছে গিয়ে আপনার জ্বর ছিল, তারপরে হাম উঠেছে, তারপর থেকে আমরা এখানে খুব খারাপ অবস্থায় এসেছিলাম, নিউমোনিয়া হয়েছিল এবং হাম বের হয়েছে, অবস্থা খুব একটা ভালো ছিল না। চিকিৎসা নিচ্ছে, আল্লাহর রহমত চিকিৎসা করে সুস্থ আছে বাচ্চা। যাতে এরকম শিশুর যাতে এই সমস্যাটাতে না হয়, হামের যাতে টিকা আসে। আমরা 4 দিন ধরে ভর্তি আছি, ভালোই হলো চিকিৎসা, বাড়ি যাচ্ছি। সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই ছুঁড়ে ফেলতে চায় জামায়াত, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না বলেও জানান তিনি। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় একথা বলেন চিফ হুইপ। আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, জামায়াতও সে পথের নাবিক বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা দিবস নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। এতে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বর্তমান সময়ে এর প্রভাব ও এর গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়। প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন এবং এই লক্ষ্যেই কাজ করছেন তারা। আমাদের নেতা বলেছেন, জনাব তারেক রহমান সাহেব বলেছেন, তিনি বলেছেন আবু সাইদের কবর জিয়ারত করার পক্ষে, আমরা জুলাই সনদের পক্ষে, আমরা সেই সব সকল স্বাধীনতা যুদ্ধের শহীদদের পক্ষে এবং জুলাই যোদ্ধাদের পক্ষে, 90-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং সকলের পক্ষে। আমরা জুলাই সনদকে অক্ষরে অক্ষরে প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করব, যেভাবে হয়েছে সেইভাবে। জুলাই সনদ নিয়ে কোনো অপরাজনীতি বিএনপি গ্রহণ করবে না বলে জানান চিফ হুইপ। বিরোধী দলের নেতৃবৃন্দ যেভাবে চাইছেন সেভাবে কোনো দিকে কোনো কিছুতে পড়ে না বলেই সেটা আমরা বিরোধিতা করি। এদিকে আওয়ামী লীগ পাকিস্তান আমলে সরকার প্রধান হওয়ার চেষ্টা করেছে, আর জামায়াত পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আওয়ামী লীগ পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছে আর জামাত পাকিস্তানকে টিকিয়ে রাখতে চেয়েছে, তা পার্থক্যটা কোথায়? মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়নের জন্যই বিএনপির জন্ম বলে মত দেন আব্দুস সালাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্বপ্নটা বাস্তবায়িত হচ্ছে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।
ফ্যাসিবাদ সংক্রামক রোগ যা বর্তমান সরকারের কর্মকাণ্ডে প্রতীয়মান বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার কেরানীগঞ্জে দায়িত্বশীল সমাবেশে একথা বলেন তিনি। বলেন, জনগণের ন্যায্য অধিকার তাদের হাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত জামায়াত সহ 11 দলের সংগ্রাম চলবে। সবাইকে আবারও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। জামায়াতে আমির বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলন চলবে, তবে বিশৃঙ্খলার চেষ্টা হলে ইস্পাত কঠিন জবাব দেওয়া হবে। ফ্যাসিবাদ একটা রোগ, নির্দিষ্ট রোগী মারা গেলেও ফ্যাসিবাদ মারা গেছে এটা বলতে পারবে না। এটা একজন থেকে আরেকজনের সংক্রমিত হয় এবং সেই সংক্রমণ ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি। আসুন আমরা আবারও জুলুমের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। ইনশাআল্লাহ জনগণের ন্যায্য অধিকার জনগণের হাতে তুলে দেওয়া পর্যন্ত 11 দল এবং বাংলাদেশ জামাত ইসলামের লড়াই অব্যাহত থাকবে। জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সন্ধ্যা 6টার মধ্যে বিপণি বিতান বন্ধ রাখার সরকারি নির্দেশনা দিয়েছে সরকার। তবে রাজধানী ঘুরে দেখা যায় নির্ধারিত সময় পার হওয়ায় মেগামলগুলো বন্ধ থাকলেও ছোটখাটো মার্কেট ও দোকানপাট খোলা রয়েছে। তবে সরকারের এমন সিদ্ধান্তে ক্রেতা বিক্রেতাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। রাজধানীর পান্থপথে মেগামলে গিয়ে দেখা যায় সন্ধ্যা 6টা বাজার সঙ্গে সঙ্গেই শপিং মলের ক্রেতা প্রবেশ বন্ধ করা হয়। তবে ভেতরে চলছিল বেচাকেনা। সামনেই পহেলা বৈশাখ, বিবেচনায় সরকারের এমন সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় ক্রেতারা সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে। এটা তো আসলে অ্যাকচুয়ালি যুগোপযোগী একটি পদক্ষেপ, তবে এই জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই। গত রমজান মাস আমাদের কিন্তু আশাস্বরূপ ব্যবসা হয় না, কিন্তু এখন যদি আবার এই অবস্থা হয় আল্লাহ জানে বাকিটা সময় কিভাবে যায়। এখনও স্বাভাবিক হয়নি ভোজ্য তেল ও মশলার বাজার। সয়াবিন তেলের সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বাড়ছে মশলার দাম। সপ্তাহ ব্যবধানে কিসমিস, আলু বোখারা কিনতে হচ্ছে দ্বিগুণ মূল্যে। বেড়েছে সবজির দাম, মুরগির দরও চড়া। অন্যান্য চাল আগের দরে বিক্রি হলেও ঊর্ধ্বমুখী পোলাও চালের দাম। তবে স্থিতিশীল রয়েছে আদা, রসুন, পেঁয়াজের বাজার। এমআর আসাদের রিপোর্ট। সয়াবিন তেলের সরবরাহ ঘাটতি থাকায় 1 মাস ধরে অনিশ্চয়তা ছিল নিত্যপণ্যের বাজারে। চলতি সপ্তাহে কোম্পানি থেকে সরবরাহ কিছুটা বাড়লেও ঘাটতি কাটেনি পুরোপুরি। এর মধ্যে কোরবানির ঈদ 2 মাস দূরে থাকলেও দাম বেড়েছে সব রকমের মশলার। কিসমিস, আলু বোখারার দাম দ্বিগুণ। এদিকে পোলাও চাল কেজিতে বেড়েছে 30 টাকা। 1 সপ্তাহের মধ্যে চিনির দাম বাড়ার শঙ্কাও জানান বিক্রেতারা। পোলাও চাল 1 কেজি মনে করেন যে 20 থেকে 30 টাকা আগেই বাইরে রয়েছে। এটা কোনো কমানোর কোনো গতি দেখতেছি না। তবে যেই দ্বন্দ্ব চালানি এরা বলে যে আরও রেট বাড়বে। কিসমিস, আলু বোখারা, কাঠবাদাম এগুলো 1 কেজি 2 থেকে 300 টাকা বাড়ছে। দিচ্ছে যে কম আর রেট একবারে মানে বডি রেট সামান্য লাভ দিছে আমাদের। 1 লিটারে 2 টাকা করে লাভ দিছে। এখন বেশি বাড়ছে আলু বোখারা, কিসমিস, 2-3টা জিনিসই বেশি বাড়ছে। এলাচ তো আগে থেকে ঊর্ধ্বগতির দিকে। মাছ মাংসের দামেও পুরোপুরি স্বস্তি নেই। সোনালী মুরগির কেজি 400 টাকার উপরে, ব্রয়লারের কেজি 200 ছুঁই। আর দেশি মাছে হাত দিতেই সাহস পাচ্ছেন না মধ্যবিত্তরা। রিটা মাছ আছে নদীর 1000 টাকা কেজি, তারাবাই মাছ 1000 টাকা কেজি, ছোট বাইল্লা আছে 800, বড় বাইল্লা আছে 1200, মেনিয়া ফইলি মাছ আছে 600, বড় বাইং মাছ 1400। এটা মেঘনার মাছ, এটা 1600, এটা 1400, রুই মাছ এটা 800, পাবদা মাছ 700। খুচরা আমরা 420 টাকা বেচছি, 410 টাকা বেচছি। সোনালী মুরগির দামটা আবার 20 টাকা কমছে, আমরা কমাই দিচ্ছি। অপরিবর্তিত আছে সবজির বাজার। আলু 20 আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 35 টাকা কেজি দরে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। চলতি মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও তাপমাত্রার পরিমাণ বাড়বে। একই সঙ্গে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান, এ মাসে দেশের উপর দিয়ে 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। বলেন, ফেব্রুয়ারি থেকে দেশের তাপমাত্রা বাড়তে থাকে, এপ্রিলে সেটা ভয়াবহ রূপ নেয়। তীব্র তাপপ্রবাহের ক্ষেত্রে তাপমাত্রার পারদ 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ। মার্চ মাসে আমাদের তাপমাত্রা বাড়া শুরু হয়, ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে অনেক সময় শুরু হয়, আর সেটা এপ্রিলে গিয়ে পিকে ওঠে, যেহেতু এপ্রিল আমাদের সবচেয়ে উষ্ণতম মাস। আর মে থেকে আবার কিছুটা নামা শুরু হয়। গতকালকে আমাদের সর্বোচ্চ তাপ আসছে চুয়াডাঙ্গায় 38.5, আর এই সময় আমাদের তাপমাত্রা 40 বা তার বেশি উঠতে পারে, বিশেষ করে এপ্রিলে 6 তারিখ বা 7 তারিখ। এই সময় গিয়ে তাপমাত্রাটা বৃষ্টির কারণে বা কালবৈশাখী ঝড়ের কারণে তাপমাত্রাটা কিছুটা কমে আসতে পারে।
পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছর বরণ করে নিতে ঢাকায় চাকমা জাতিগোষ্ঠীর বাসিন্দারা বিজু উৎসব পালন করছেন। বিজু মানে চাকমাদের ফুল উৎসব। এই সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করেন ফুল ভাসানোর মধ্য দিয়ে পুরনো বছরের গ্লানি মুছে নতুন বছর বয়ে আনে সুখ, শান্তি ও সমৃদ্ধি। রাজধানীর মিরপুরে উদযাপিত পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিজু, বৈশুক, সাংগ্রাই বা বর্ষবরণের মাধ্যমে পাহাড়ের ঐতিহ্যকে তুলে ধরা হয়। রাজধানীতে বসবাসকারী পাহাড়ি আদিবাসী বিজু ও ৭১ হলার সমন্বয়ে এ আয়োজন করা হয়। রাজধানীর মিরপুরের ২ নম্বরে প্রশিকা মোড়ে অবস্থিত ব্রানার্সন অ্যাপারেল লিমিটেড গার্মেন্টসে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে পূর্বে ৩ টেকনিশিয়ানকে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে তাদের পুনর্বহালের খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে নতুন করে ক্ষোভ সৃষ্টি হয়। এর জেরে আন্দোলনে অংশ নেওয়া ৯ জন শ্রমিককে বরখাস্তের সিদ্ধান্ত নেয় গার্মেন্টস কর্তৃপক্ষ। এর প্রতিবাদে সকাল ৮:৩০টার দিকে প্রায় ১০০ থেকে ১২০ জন শ্রমিক কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেতন না, পাশাপাশি তার সম্মান প্রতিষ্ঠান কর্তৃক, ম্যানেজমেন্ট কর্তৃক এর সম্মান, সেটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, যদি এটার কোনো ব্যর্থ হয়ে থাকে, কেউ যদি আইন বহির্ভূত কোনো কাজ করে থাকে, বা আমরা যেটা বলি অন্যায় কোনো কাজ যদি করে, যেটা আইনে বলা অন্যায় করেছে, আইনে স্পষ্ট বলা নাই কিন্তু অন্যায় করেছে, শ্রমিকের প্রতি যদি অন্যায় করে থাকে, সেটা আমি বলবো ম্যানেজমেন্ট এবং মালিক পক্ষ সেটাকে অবশ্যই যদি সিনিয়র ম্যানেজমেন্ট বিবেচনা করে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বড় মৌসুমে ডিজেল সংকটে পড়েছেন টাঙ্গাইলের কৃষকরা। চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন অনেকে, কারণ সময় মতো সেচ দিতে না পারলে ব্যাহত হবে উৎপাদন। এতে ভবিষ্যতের জন্য অনিশ্চয়তা তৈরি হয়েছে। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। সারা দেশের মতো টাঙ্গাইলেও ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে। তেল না থাকায় বিভিন্ন উপজেলায় তেলের জন্য হাহাকার দেখা দিয়েছে। বেশিরভাগ পাম্পগুলোই ডিজেল, অকটেন, পেট্রোল নেই এমন সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে পাম্প কর্তৃপক্ষ। আর এতে বড় মৌসুমে অনিশ্চয়তার মুখে পড়েছেন কৃষকরা। কৃষকদের আরও অভিযোগ, পাম্প থেকে মাত্র ২ লিটার ডিজেল দিলেও কয়েক ঘন্টা মেশিন চালানোর পর বন্ধ হয়ে যায়। এতে সেচ পাম্প বন্ধ থাকায় অনিশ্চিত ক্ষতির মুখে পড়ছেন তারা। আগে যে পরিমাণ পাইতাম সে পরিমাণ পাই না। আগে বিভিন্ন জায়গায় দোকানপাট ছিল, সে দোকানপাটগুলো বন্ধ হয়ে গেছে। কয়েকদিন ধরে ঘুরে যেতেছি, তেল পাই না। ১ লিটার তেল আমার যদি ৫ কিলোমিটার দূরের থেকে ১ লিটার তেল ১০০ টাকার তেল না লাগে, আমি চলবো কিভাবে ভাই? নষ্ট হয়ে যে বানিয়েছে, জমি নষ্ট হয়ে যে বানিয়েছে, ধান নষ্ট হয়ে যে বানিয়েছে, আমরা ২ লিটার তেলটা কি করবো? সরকার যদি তাড়াতাড়ি ব্যবস্থা করে, নাহলে আমার ক্ষতি হয়ে যেতেছে। ফিলিং স্টেশনের ম্যানেজার জানান, পিবিসি থেকে তেল সরবরাহ না করায় কৃষকদের তেল দেওয়া সম্ভব হচ্ছে না। মাত্র ১ গাড়ি ডিজেল পাইছে, ১ গাড়ি ডিজেল পাওয়া গেলে আমার ৩ দিন চালাইতে পারছে। 3 দিন পর আমাদের ডিজেল শেষ হয়েছে। ৯,০০০ লিটার কত ফুল দেওয়া যায়? ঘন্টার পর ঘন্টা গাড়ি সিরিয়ালতে থাকে। আজকে সোমবারের আগের থেকে আমরা ডিডি পেটা করে দিচ্ছি। আমাদের ডিডি এখন তারা পরে যে পাম্পের থেকে আমরা ডিপুর থেকে মেসেজ দিব, মেসেজ দেওয়ার পরে আপনারা গাড়ি পাঠাবেন। আমরা ডিপুর এখনো মেসেজ পাইনি, আমরা গাড়িটা পাঠাতে পারি। দ্রুতই মধ্যপ্রাচ্য সংকট কেটে গিয়ে আবারও স্বাভাবিক হবে সবকিছু, এমন প্রত্যাশা সবার। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। টানা তৃতীয়বার দেশ বিশ্বকাপ খেলতে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করলেন ইটালিয়ান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল গ্রাভিনা। 2018 সাল থেকে ফেডারেশনের দায়িত্বে ছিলেন তিনি। এর আগে ইউরোপিয়ান অঞ্চলের বাছাই পর্বের প্লে অফ ফাইনালে হেরে ইতালি বিশ্বকাপে উঠতে না পারার পর থেকেই তার উপর পদত্যাগের তীব্র চাপ ছিল। এমনকি দেশটির সরকারের পক্ষ থেকেও তাকে সরে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। 1934, 1938, 1982 ও 2006 সালের আসরের শিরোপাজয়ী ইতালি সর্বশেষ বিশ্বকাপের মূল পর্বে খেলেছিল 2014 সালে। কক্সবাজার সমুদ্র সৈকতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৮ম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেন, কক্সবাজারে সার্ফিংয়ের সঙ্গে যুক্ত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম উজ্জ্বল করবে। সম্প্রতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সার্ফারদের সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। এছাড়া খেলোয়াড়দের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে ক্রীড়া ভাতা এবং ক্রীড়া কার্ড প্রদান শুরু হয়েছে। এতে খেলোয়াড়রা রাষ্ট্রীয় সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে খেলোয়াড়দেরকে ক্রীড়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদেরকে একটি করে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে এবং সেই ক্রীড়া কার্ডের মাধ্যমে আপনারা দেশের সামাজিক
ব্যবস্থাপনায় অনেক সুযোগ সুবিধা আমরা সেই প্রদান করতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আমরা এই কর্মসূচির মাধ্যমে আমরা রাষ্ট্রীয়ভাবে আমাদের গুণগত পরিবর্তন আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। এবছরই চালু হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। গ্রাউন্ড হ্যান্ডেলিং নিয়ে সিদ্ধান্ত হয়নি, জানালেন বেসামরিক বিমানমন্ত্রী। দাম বাড়ার পরও মিলছে না এলপি গ্যাস, পেট্রোল পাম্পে যানবাহনের দীর্ঘ সারি। আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, বললেন বাণিজ্যমন্ত্রী। হামে আরও 4 শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি শতাধিক। জ্বর হলেই স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। এবং পরাজয়ের দলিল বলেই সংবিধান ছুঁড়ে ফেলতে চায় জামায়াত, মন্তব্য চিফ হুইপের। সরকারের কর্মকাণ্ডে ফ্যাসিবাদের লক্ষণ দেখছে জামায়াত। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।